হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে হলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বলো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। আজকে তোমাদের স্কেরি টেলসে একটা স্পেশাল গল্প আমি শোনাবো। সেটা হচ্ছে মনীশ মুখোপাধ্যায়ের লেখা পোলট্রি ফার্ম। পরপর তোমাদের অনেকগুলো বিভিন্ন ধরনের গল্প শোনালাম, কিন্তু স্কেরি টেলসে দেখেছি তোমরা সবচেয়ে বেশি গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে চাও। তো সেই জন্য আজকে এই গল্পটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তবে আজকের গল্পে যাওয়ার আগে আমি তোমাদের স্কেরি টেলসের এর আগের গল্পে করা কিছু কমেন্টসে যাচ্ছি। অদিত আশফিন লিখছে, ভাই আমি বাংলাদেশের অদিত আশফিন, আপনার গল্প শুনি অনেক ভালো লাগে। এত ভালো ভালো গল্প শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভাই মরা খাকির গল্প কি আর দিবেন না? আর দিলেও সেম টাইপ অন্য কোনো কাহিনী সিরিজ দিয়েন, তাহলে ভালো লাগবে। ডেফিনেটলি মরা খাকির গল্প আরও আসবে, আর তার সাথে অন্যান্য বেশ কিছু সিরিজের ওপর আমি কাজ করছি। সেগুলোর বিষয়ে খুব তাড়াতাড়ি তোমরা হয়তো খবর পাবে। তবে অবশ্যই কিন্তু তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখো। এই জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত নতুন নতুন প্রজেক্টস কী আমি প্ল্যান করছি বা আনার কথা ভাবছি, সেই বিষয়ে সবসময় আমি আপডেটস কিছু না কিছু দিই। সো সেখানে তোমরা রেগুলার বিভিন্ন স্কেরি টেলসের আপকামিং প্রজেক্টসের যেসব নিউজ আমি দিই সেগুলোর সাথে কানেক্ট থাকতে পারবে। সো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নিও। পল্লবী লিখছে, আপনার গল্প না আসলে না শুনলে আমার মাথা ঘোরে। অনেক ভালোবাসা রইল। আমি পল্লবী শান্তিপুর থেকে বলছি। আশাবাদী হয়ে থাকলাম যে আমার নামটাও নেবে দাদা ভাই। বিষ্ণু সিংহ লিখছে, দাদা আমি কেরালা থেকে শুনছি। অনেক দিন পর 18+ হরর গল্প শুনলাম, খুব ভালো লাগলো। ভালো থেকো তুমি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত কমেন্ট করার জন্য। হয়তো আমি সবার কমেন্ট পড়তে পারলাম না, কিন্তু ডেফিনেটলি নেক্সট আবার পরের গল্পের ইন্ট্রোতে আমি এই রকমভাবে তোমাদের সমস্ত কমেন্টস পড়ে শোনাবো। সো ডেফিনেটলি তোমরা এরকম আরও অনেক কমেন্টস করো। আমার খুব ভালো লাগে এরকমভাবে তোমাদের কমেন্টস পড়তে। আজকের গল্পটা তোমরা যেটা শুনছো, তোমরা কে কোথা থেকে আজকের গল্পটা শুনছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। এছাড়া তোমরা যদি আমাকে ফলো করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে এসো। আমার ইনস্টা আইডি ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি, এছাড়া ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে। সো সেখান থেকে চটপট অবশ্যই সবাই যাও, আমায় ইনস্টাগ্রামে ফলো করো, চাইলে মেসেজও করতে পারো। তাহলে শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প, মনীশ মুখোপাধ্যায়ের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প পোলট্রি ফার্ম। আজকের গল্প পাঠে রয়েছি আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প। একটা ভাঙা লজ্জরের টিনের সাইনবোর্ড কোনো মতে একটা বাঁশের পুরনো মাচার গায়ে ঝুলছে। তাতে লাল কালিতে বড় বড় করে লেখা আছে অন্নপূর্ণা পোলট্রি ফার্ম। নিচে ছোট হরফে লেখা প্রোপ্রাইটার শ্রী বিজয় মণ্ডল। সামনে বিশাল বড় একটা জঙ্গল। সেই জঙ্গলের অধিকাংশ গাছই আপন খেয়ালে বেড়ে উঠেছে। কেউ যে কখনো গাছগুলো লাগিয়েছিল তেমন কথাও শোনা যায় না। ভ্যাপসা একটা গরম পড়লেও মিঠে হাওয়ায় সন্ধ্যের পরে এই জঙ্গলের পাশে এলে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। জঙ্গলের ধার ঘেঁষে মাটির রাস্তা। বর্ষার সময় এই রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। তখন বিজয় মণ্ডলের মহা ঝামেলায় পড়তে হয়। বড় বাঁশের ঝুড়িতে মুরগি তুলে এক কোমর জল ঢেলে তা মাথায় করে নিয়ে যেতে হয় বড় রাস্তা পর্যন্ত। এই অবধি তখন ভ্যান বা ইঞ্জিন চলা গাড়ি ঢোকে না। শহুরে লোড নেওয়া গাড়ি তো ঢোকার কথা কল্পনাতেও আনা যায় না। এখন অবশ্য বেশ গরম, রাস্তাঘাটও একেবারে শুকনো খটখটে। তাই অন্নপূর্ণা ফার্ম অবধি গাড়ি চলে আসে, যেমন আজও একটা গাড়ি আসার কথা। বিজয় দেয়ালে ঝোলা ক্যালেন্ডারটার দিকে একবার তাকালো। আজ 18 এপ্রিল। শহর থেকে আজকাল রোজ গাড়ি আসে না। কি যেন একটা রোগ হচ্ছে সবার। প্রচুর মানুষ নাকি সেই রোগে মারাও যাচ্ছে। সে রোগ নাকি বড় ছোঁয়া আছে। আলী ভাই আর আদিল এই সপ্তাহে বেশ কয়েকবার এসেছে, কিন্তু কেন কে জানে ওদেরকে কই কেউ আটকায় না। বিজয় তো শুনেছে গাড়ি নিয়ে মানুষ রাস্তায় বের হলেই নাকি পুলিশ আটকাচ্ছে, অনেককে আবার মারধরও করছে। বিজয় অপেক্ষা করতে লাগলো। জঙ্গলের দিক থেকে একটা হাওয়া বয়ে আসছে।
সেই হাওয়ায় অন্নপূর্ণা পোল্ট্রি ফার্ম লেখা সাইনবোর্ডটা হালকা হালকা দুলছে। বিজয়ের বাড়ির সামনে এক ছিলতে বাগানের লতানে গাছগুলো সেই হাওয়ার ভাষায় যেন সাড়া দিচ্ছে। শহর থেকে যেদিন গাড়ি আসে বিজয়ের মনটা সেদিন ভালো হয়ে যায়। এই যেমন এখন বেশ ফুরফুরে হয়ে রয়েছে ওর মনটা। আসলে আলী ভাইয়ের কাছ থেকে ও মুরগির জন্য টাকা নেয় না, তার বদলে ওকে যে জিনিসটা আলী ভাই জোগাড় করে দেয় তা পাওয়া সহজ ব্যাপার নয়। দূর থেকে কয়েকটা কুকুর ডেকে উঠল। ওদের ঘেউ ঘেউ ডাক বলে দিল কেউ যেন এই পথেই আসছে। আর সঙ্গে সঙ্গে শোনা গেল ঘরের ভেতর থেকে একটা চাপা কান্নার শব্দ। কেউ যেন যন্ত্রণায় কাতর হয়ে কাঁদছে। বিজয়ের মুখটা চিন্তায় কেমন যেন কুঁচকে গেল। সে চাপা গলায় বলল, আর একটু সবুর কর বাপ। কান্নার শব্দটা আস্তে আস্তে থেমে গেল। যে কাঁদছিল সে যেন বিজয়ের কথায় আশ্বস্ত হয়েছে। কুকুরগুলো আবার ডেকে উঠল। এবার স্পষ্ট শোনা গেল শুকনো পথে কারোর পায়ে চলার শব্দ। একটু অবাক হলো বিজয়। এ রাস্তায় সন্ধ্যের পরে তো তেমন লোক চলাচল করে না। অবশ্য এর দুটো কারণ আছে। প্রথম কারণ, সকলে বলে ওই জঙ্গলে অনেকদিন আগে একজন নাকি গলায় দড়ি দিয়েছিল। তার আত্মা নাকি এই জঙ্গলে ঘুরে বেড়ায়। বছর দুয়েক আগে একটা 10-11 বছরের বাচ্চাকে এই জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া যায়। বাচ্চাটার বুক থেকে পেট অবধি কেউ যেন চিরে ফালা ফালা করে ফেলেছিল। অনেকের ধারণা এটা মানুষের কাজ নয়। সেই থেকে লোকজন সন্ধ্যের পরে এদিকে আসা একেবারেই বন্ধ করে দিয়েছে। বাচ্চাটার কলিজাটাও মৃতদেহের থেকে খুঁজে পাওয়া যায়নি। আর দ্বিতীয় কারণ হলো পোল্ট্রি ফার্মের মুরগির গন্ধ। সে গন্ধ অনেকেই সহ্য করতে পারে না। হাড় ঝিরঝিরে একটা লোক বাঁশের বেড়ার সামনে এসে দাঁড়ালো। সে ডাকলো, কেউ আছেন নাকি? বিজয় উঠে দাঁড়ালো। অচেনা একটা গলা পেল সে। যে এসেছে সে নিশ্চয়ই এ তল্লাটে থাকে না। বাঁশের দরজা ঠেলে বিজয় বাইরে বেরিয়ে এলো। সে দেখতে পেল একজন রোগা মতন লোক দাঁড়িয়ে আছে। কি চাই? লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অনেকটা পথ হেঁটে এসেছি দাদা, আর পারছি না। পথে পুলিশ আটকে দিয়েছে। ওই যে বড় রাস্তার ওদিকে পুলিশের ভ্যান টহল দিচ্ছিল, ওরা আমাদের আর এগোতে দেয়নি। যাব সেই 24 পরগনা। বাঁকুড়া জেলায় একটা কাজ পেয়েছিলাম, বাচ্চা মেয়েটাকে নিয়ে সেখানেই থাকতাম। তারপর সব বন্ধ হয়ে গেল। আয় রোজগার নেই, পেটে দানা পানি নেই। ভাবলাম ভিটেতে ফিরে গেলে অন্তত না খেয়ে মরতে হবে না। যানবাহন সব বন্ধ। এই মেয়েকে নিয়ে পথে বেরিয়ে পড়লাম। হেঁটেই ফিরতে হবে। লোকটা এই অবধি বলে হাঁপাতে লাগলো, যেন তার কথা বলতে বেশ কষ্ট হচ্ছে। তা আমার কাছে কি চাই? সরাসরি প্রশ্ন করল বিজয়। হাঁপাতে হাঁপাতেই লোকটা বলল, যদি একটু কিছু খাবার আর 1 বোতল জল দিতেন, রাতটা কোনো রকমে চালিয়ে নিতে পারতাম। পুলিশ বলেছে কাল থেকে কিছু খাবারের ব্যবস্থা করবে, আপাতত যতদিন না কোনো নির্দেশ আসে। বিজয়ের ভারী মায়া হলো লোকটাকে দেখে। সবকিছু বন্ধ হওয়াতে কিছু মানুষের সত্যিই অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তার তো ভালোই চলছে, কিন্তু এদের তো খাওয়ার জলটুকুরও ব্যবস্থা নেই। সে ঘরের মধ্যে ঢুকে কিছু মুড়ি আর 1 বোতল জল নিয়ে এলো। তারপর তুলে দিল লোকটার হাতে। খাবার আর জলটা নিয়ে লোকটা কেঁদে ফেলল। বিজয় চোয়াল শক্ত করে বলল, কান্নাকাটি করবেন না, কোনো অসুবিধায় পড়লে এখানে আসবেন। যতটুকু যা ব্যবস্থা করতে পারি আমি করব। 2 হাত জোর করে বিদায় জানিয়ে লোকটা আবার জঙ্গলের পাশের কাঁচা রাস্তা ধরে অন্ধকারে মিলিয়ে গেল। আর ঠিক তখনই কাঁচা রাস্তার ওপরে একজোড়া হেডলাইট জ্বলতে দেখা গেল।
বিজয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। আলী ভাই আসছে। তার মালবাহী ভ্যানের ইঞ্জিনের গোঁ গোঁ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। মিনিট খানেকের মধ্যেই গাড়িটা এসে দাঁড়ালো অন্নপূর্ণা পোল্ট্রি ফার্মের দরজায়। ড্রাইভারের সিট ছেড়ে লাফিয়ে নামলো আলী ভাই। দরজার কাছে এসে দাঁড়ালো বিজয়। আলী ভাইকে দেখে একগাল হাসলো। কই রে বিজু, মাল সব মিলিয়ে রেখেছিস তো? হিসাবটা দিয়ে দেখি। আলী ভাই হাত বাড়ালো ওর দিকে। বিজয় একটা কাগজ আলী ভাইয়ের দিকে এগিয়ে দিল। সে একবার কাগজটাতে চোখ বুলিয়ে তারপর হেসে বলল, তোর এখানে তো দেখি মুরগির কমতি নেই। শহরের বাজারেও এখন মুরগির ডিমান্ড হাই। তুই আমাকে যোগান দিয়ে যা, আর আমিও কামিয়ে যাই। হ্যাঁ, চোখ সরু করে হাসল বিজয়। অন্যদিকে গাড়িতে মুরগি ভরতে লাগলো আদিল। কোক কোক শব্দে শান্ত পরিবেশটা আর শান্ত রইল না। মুরগি ভরা শেষ করে ওরা ফেরার জন্য গাড়ি স্টার্ট করলো। শব্দ করে গর্জে উঠল ইঞ্জিন। চোখের পলকের মধ্যে গাড়িটা বড় রাস্তার দিকে মিলিয়ে গেল। ভীষণ জোরে গাড়ি চালায় আলী ভাই। বিজয় ওকে বারবার বারণ করেছে, বয়স হচ্ছে, আজকাল একটু ধীরে সুস্থে গাড়ি চালানো ভালো। কিন্তু লোকটা কথা শোনে না, বড় অবাধ্য। এই কয়েকদিন আগেই সে বিজয়কে বলেছে রাত হলে সে নাকি চোখে কম দেখে। শহরের পরিস্থিতি খারাপ, এই কারণে নাকি ডাক্তার দেখানো যাচ্ছে না। অধিকাংশ ডাক্তারেরা নাকি ফোনে পরামর্শ দিয়ে দিচ্ছেন। গাড়িটা চোখের আড়াল হতেই বিজয় একটা ডাক শুনতে পেল, বাবা। বিজয় পেছন ঘুরে দাঁড়ালো। তারপর আলী ভাইয়ের দিয়ে যাওয়া প্যাকেটটা ছেলেটার হাতে তুলে দিল। ছেলেটার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, নে বাপ, খেয়ে নে এবার। বাবাকে ডান হাতে একটা প্যাকেট আর বাঁ হাতে জলের বোতল নিয়ে ফিরতে দেখে মনটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ছন্টির। বিকেল থেকে খিদেটা ও সত্যি আর সহ্য করতে পারছে না। খালি পেটে একটা বমির ভাবও আসছে। মাথাটাও তার সঙ্গে ঝিমঝিম করছে। হাড় জিরজিরে হাতটা তুলে পরিমল বলল, নে মা নে, মুড়ি আর জল এনেছি। এই দিয়েই আজ রাতটা কাটিয়ে দিতে পারবো, কি বল? যার কাছে সাহায্য চাইতে গেলাম লোকটা বড় ভালো, বুঝলি। এক কথায় লোকটা খাবার আর জলটুকুর ব্যবস্থা করে দিল, আবার সাহায্যের দরকার হলে যেতেও বলে দিল। এই দুনিয়াটা হয়তো এতটা খারাপ হয়ে গেছে, তাই ভগবান আমাদের অভিশাপ দিচ্ছেন। সেই সাপগ্রস্ত দুনিয়াতেও এখনো কিছু ভালো মানুষ আছে, জানিস। না হলে কবেই শেষ হয়ে যেত দেখতিস। দেখবি এবারেও সবাই বেঁচে যাবে, এই রোগ সকলকে মারতে পারবে না। বাবার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো ছন্টি। ওর বাবা বড় সুন্দর কথা বলে। বাঁকুড়ায় একটা স্কুলেও ওর বাবা পড়াচ্ছিল ওকে। অনেক কষ্ট যদিও হচ্ছিল, কিন্তু তাও পড়াচ্ছিল। কিন্তু এর মাঝেই এই রোগের ঝামেলা লেগে গেল। ছন্টি মুড়িগুলো একটা বড় বাটিতে নিয়ে ঢাললো। ঝোলাই করে মাত্র কয়েকটা জিনিসই ওরা সঙ্গে আনতে পেরেছে। এই বাটিটা তার মধ্যে একটা। মুড়ি ঢালা হয়ে গেলে ও ওর বাবাকে ডাকলো, নাও বাবা, এই বাটি থেকেই দুজনে দুমুঠো খেয়ে নি, খুব খিদে পেয়েছে। পরিমল বড় বড় থাবা চালিয়ে বাটি থেকে মুড়ি খেতে লাগলো। তারপর বেশিরভাগ মুড়ি বাটিতে ফেলে রেখে বলল, নে একটু জল দে তো মা আমায়, পেট ভরে গেছে, বাকি মুড়িটুকু তুই খেয়ে নে। মেয়েটাও শান্তিতে শুকনো মুড়িগুলোই খেতে লাগলো, যেন এ কোনো দারুণ ভোজ। পরিমলের চোখের কোণটা জ্বালা করে উঠল। সে ভাবতে লাগলো, আবার হাঁটা শুরু করলে গ্রামে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে। সেখানে একবার পৌঁছতে পারলে নিশ্চিন্ত হওয়া যাবে। খাওয়া পড়ার অন্তত আর কোনো অভাব থাকবে না। এখনো তাদের কিছু জমি জমা আছে,
যদিও বেশিরভাগ জমি বিক্রি করে দিতে হয়েছিল ছন্টির মায়ের চিকিৎসা করাতে গিয়ে, কিন্তু তবুও মানুষটাকে বাঁচানো যায়নি। এখন মেয়েটার মুখের দিকে চেয়েই বেঁচে থাকা। পুলিশের টহল গাড়ি একবার এর মধ্যে ঘুরে গেল। মাইকে ওরা বলতে বলতে গেল কেউ যেন ধৈর্য না হারায়, সকলকে নাকি পরীক্ষা করা হবে, তারপর সরকার থেকেই বাড়ি ফেরার ব্যবস্থা করা হবে। পরিমলের মনে কিছুটা আশার আলো দেখা দিল। এবার তাহলে আর হাঁটতে হবে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ায় একটা গুমোট ভাব এসেছে, শরীরে বিশ্রী ঘাম হচ্ছে। একটা ছাউনির নিচে বাপ আর মেয়ে কোনো মতে শুয়ে পড়ল। এত কষ্টের মধ্যেও শুয়েই ঘুমিয়ে পড়ল ঝন্টি। মনে মনে বেশ আনন্দ পেল পরিমল। পেট ভরা থাকলে কত তাড়াতাড়ি মানুষের ঘুম আসে। একটা পুলিশের ভ্যান এসে দাঁড়ালো অন্নপূর্ণা পোল্ট্রি ফার্মের দরজার সামনে। ভোর হতে না হতেই বেশ কিছু মুরগি ব্যবসায়ী বিজয়ের থেকে মাল নিয়ে চলে গেছে। হাতে এখন অনেকটা টাকা ওরা আছে। পুলিশের গাড়িটা দেখে বিজয় অবাক হলো না, ভয়ও পেল না। এখন সবাই ওর কাছে আসে দরকারে। গাড়ি থেকে একজন হাবিলদার নেমে বিজয়ের নাম ধরে ডাকলো। ও বাইরে বেরিয়ে এলো। আমাদের গোটা দশেক মুড়ি লাগবে। পার্টির নেতা বলেছেন ওই যারা হেঁটে এই পথ দিয়ে বাড়ি ফিরছিল তাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করতে। পয়সা নিয়ে চিন্তা করো না, তুমি কি নিজে মাল কাটো? কথাগুলো এক নাগাড়ে বলে গেল হাবিলদার। বিজয় কিছুটা অবাক হলো এবার। দিনকাল সত্যিই খুব খারাপ পড়েছে। নইলে পার্টির নেতার কথায় পার্টির ছেলেপুলেরা এসে আগে জিনিস নিয়ে যেত, আজকাল পুলিশ আসছে। বিজয় হাসল। মাল তো কাটি না বাবু, তবে আপনারা হলেন মাই বাপ, আপনাদের জন্য ওটুকু করে দিলে আমার ভালোই লাগবে। আসলে বহুদিন আগে কাটতাম, এখন অভ্যেস চলে গেছে। তাও কেটে দেবো, চিন্তা করবেন না। বিজয় দেখেছে পুলিশের ছোটখাটো পোস্টে কাজ করা লোকেদেরও যদি বাবু বা স্যার বলে কথা বলা হয় তাহলে ওরা বেশ আনন্দ পায়, খাতির করে। এমনকি ঝামেলায় পড়লে সাহায্যও পাওয়া যায়। ফার্ম থেকে বেশ বড় সাইজের গোটা দশেক মুরগি সে নিয়ে এসে রাখলো হাবিলদারের সামনে। মুরগিগুলোর সাইজ দেখে হাবিলদারও বেশ মজা পেল। সে বলল, এদের কি খাওয়াও গো, বেশ চেয়ারা তো। বিজয় কোনো উত্তর না দিয়ে শুধু হাসল। হাবিলদার ওর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, ঘন্টাখানেক পরে মাংস নিয়ে যাব, তুমি কেটে কুটে সব ব্যবস্থা করে রাখো। কথা শেষ করে সে আবার গাড়িতে গিয়ে বসল। গাড়িটা স্টার্ট দিয়ে কিছুটা এগিয়ে গেল, তারপর আবার পিছিয়ে এলো। বিজয় এতক্ষণ লক্ষ্য করেনি গাড়িতে আরো একজন বসেছিলেন। তিনি পুলিশের পোশাক পরেছিলেন না বলেই হয়তো তাঁর দিকে নজর যায়নি। সাদা জামা পরা ফর্সা চেহারার একজন বেশ সুন্দর মানুষ ড্রাইভারের পাশের সিটে বসে আছেন। তিনি গাড়ির জানলা থেকে মাথা বের করে বিজয়কে উদ্দেশ্য করে বললেন, মাংস ভালো করে ধুয়ে দেবে আর সাবান দিয়ে হাত পরিষ্কার করে তবে মাংস কাটবে। তোমার বাড়িতে কে কে আছে? ভদ্রলোক প্রশ্ন করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন বিজয়ের দিকে, তারপর একটু থেমে বললেন, শোনো, জ্বর বা সর্দি কাশি যদি হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে যাবে। করোনা খুব খারাপ রোগ। করোনা? এই প্রথম শুনল বিজয়ের রোগটার নাম। ওর ঘরে টেলিভিশন নেই, পড়াশোনাও তেমন একটা জানে না বলে খবরের কাগজও পড়ে না কখনো। বিজয় ধীরে ধীরে বলল, না বাবু, আমাদের কারোর জ্বর জ্বালা বা হাঁচি কাশি কিছু হয়নি। থাকার মধ্যে তো থাকি বাপ আর ছেলে। যদি কিছু হয় তাহলে নিশ্চয়ই স্বাস্থ্যকেন্দ্রে যাব। হাবিলদার পাশ থেকে বলল, উনি আমাদের থানার বড়বাবু। দুহাত জোর করে নমস্কার করল বিজয়।
তারপর বলল, কিছু চিন্তা করবেন না বাবু, আমি 1 ঘন্টার মধ্যে মাংস কেটে কুটে রেখে দিচ্ছি, থানায় পৌঁছেও দিয়ে আসছি। বড়বাবু বললেন, না, তার দরকার নেই, হরনাথ এসেই নিয়ে যাবে। পুলিশের গাড়িটা জঙ্গলটাকে বাঁদিকে রেখে ধুলো উড়িয়ে চলে গেল বড় রাস্তার দিকে। থানার বড়বাবু কথাটা শোনার পর থেকে কেউ যেন হাতুড়ি পিটছিল বিজয়ের বুকে। ধীরে ধীরে হাতুড়ির ঘা শান্ত হয়ে এলো। এইসব বড় বড় অফিসারদের নাক হয় কুকুরের মতো আর কান হাতির মতো। মেয়েটার ভীষণ খিদে পেয়েছে গো দাদা, আজও যদি একটু মুড়ি দিতে পারতে। রোগা লোকটার দিকে চেয়ে রইল বিজয়। লোকটা আবার এসেছে, তবে যে সকালে পুলিশ এসে ওদের খাওয়ার জন্য মাংস নিয়ে গেল, কথাটা বলবে বলবে করেও বলল না বিজয়। লোকটা ঘরে ঢুকে গেল, একটা প্যাকেটে একটু বেশি করে মুড়ি নিয়ে বাইরে বেরিয়ে এলো। লোকটার হাতে প্যাকেটটা তুলে দিল। লোকটা এক দৃষ্টে মাটির দিকে চেয়ে আছে। জঙ্গলের দিক থেকে একটানা ঝিঁঝি ডেকে চলেছে। দূরে কতগুলো কুকুর ভুক ভুক করে ডেকে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করছে। মুড়ির প্যাকেটটা হাতে নিয়েও লোকটা চলে যাচ্ছে না। বিজয়ের এবার একটু ভয় করল। আজ শহর থেকে গাড়ি আসেনি। ছেলেটা কাঁদলে লোকটা যদি কৌতূহল দেখায়। কাল আলী ভাই একটু বেশি এনেছিল জিনিসটা, তাই হয়তো ছেলেটা একটু শান্ত আছে। লোকটা বিড়বিড় করে বলে উঠল, বড় উপকার করেছো গো দাদা, এই পরিমল মাঝি কখনো কারোর ঋণ নেয়নি, তোমার কাছে অনেক ঋণ হয়ে যাচ্ছে গো। মেয়েটাকে অমন ক্ষুধার্ত দেখতে পারি না গো বাপ হয়ে। আজ বলল পার্টি থেকে খাবার দাবার হবে, কিন্তু কোথায় কি, রাত 1:30 বেজে গেল, কেউ খাবার নিয়ে এলো না। কাউকে ভয় করি না আমি, কালকের দিনটা দেখতে চাই। যদি ওরা কোনো ব্যবস্থা না করে তবে মেয়েটাকে নিয়েই পালাবো। বিজয়ের বড় মায়া হলো। ও জিজ্ঞেস করলো, তা তোমার মেয়ের বয়স কত? এই আষাঢ় এলে 11 পড়বে। ছোট্ট উত্তর দিল পরিমল। আহারে, অতটুকু মেয়ে না খেয়ে থাকছে? মুড়ি দিয়ে কি ওই মেয়ের পেট ভরে? তুমি বরং কাল রাতে এসো, ভাত আর মাংস খাওয়াবো। ঠাকুরের আশীর্বাদে আমার এখানে মাংসের কোনো অভাব নেই। কথা বলতে বলতে পরিমলের কাঁধে হাত রাখলো বিজয়। ওর কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলো পরিমল। মনে মনে বলল, তোমার ভালো হোক, তোমার ভালো হোক দাদা। বিজয়ের ফোনটা বেজে উঠল ভোর হওয়ার আগে আগেই। ঘন্টিটা শুনে ধর্মর করে উঠে বসলো। এত তাড়াতাড়ি তো কোনো মহাজন ফোন করে না। অচেনা একটা নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে কান্না ভেজা গলায় শোনা গেল আদিলের কণ্ঠস্বর। বিজয়দা, ও বিজয়দা, আমি আদিল বলছি গো। এইমাত্র আলী ভাই মারা গেল হাসপাতালে। কাল রাতে আমি আলী ভাইয়ের সঙ্গে বেরোইনি, শরীরটা ভালো ছিল না। ও একাই গাড়ি নিয়ে বেরিয়েছিল, সম্ভবত তোমার ওখানেই যাচ্ছিল। রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। মধ্যম গ্রামের কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে। রাতটা অনেক লড়েছে গো আলী ভাই, আর পারলো না। পুলিশ ওর কাছে কি সব পেয়েছে। আলী ভাই কি করছিল ওইসব নিয়ে? আমার তো দেখেই গা গোলাচ্ছিল। কট করে লাইনটা কেটে গেল। এপাশ থেকে বিজয় চেঁচাতে লাগলো, হ্যালো হ্যালো, কি জিনিস পেয়েছে? এই আদিল, এই কিরে, হ্যালো। ধুর শালা। বিজয় দেখল চার্জের অভাবে ফোনটা বন্ধ হয়ে গেছে। ও বিরক্ত হয়ে ফোনটা চার্জে বসালো। আদিলকে ফোন করতেই হবে।
জানতেই হবে আলী ভাইয়ের কাছে কি জিনিস পেয়েছে পুলিশ। সারাদিন ফোনে আলীকে ধরার চেষ্টা করলো বিজয়, কিন্তু পেল না। বারবার এক মহিলা কণ্ঠ জবাব দিচ্ছে, The number you are trying to call is currently not reachable. Please try again later. সন্ধে 7টা বাজতে না বাজতেই অন্নপূর্ণা পোল্ট্রি ফার্মের চারিপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে এলো। এতদিন পরে যেন সেই জঙ্গলের প্রেতটা জেগে উঠেছে। আজ যেন জঙ্গলে হাওয়া চলাচল করতে চাইছে না। থেকে থেকে শোনা যাচ্ছে কারোর করুণ কান্নার শব্দ। কেউ যেন প্রবল যন্ত্রণা সহ্য করে একটানা বিশ্রী শব্দে ক্রমাগত কেঁদে চলেছে। ফার্মের মুরগিগুলো ঘুম মেরে বসে রয়েছে। ওদেরও যেন চোখে কিসের একটা আতঙ্ক খেলা করছে। বিজয়ের একটু ভয় ভয় করল, যদিও দুপুরে একটা কাজ ও সেরে রেখেছে। তাও যেন ভয়টা কিছুতেই মন থেকে তাড়ানো যাচ্ছে না। ঘরের মধ্যে থেকে মাঝে মাঝেই ভেসে আসছে একটা চাপা গুঙানির শব্দ। ধাতব কিছুর শব্দও যেন একই সঙ্গে তাল দিয়ে চলেছে। চাপা একটা কণ্ঠস্বর এবার ভেসে এলো, বাবা। বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল বিজয়ের। হতাশ ভঙ্গিতে সে চুলের গোছাটা খামচে ধরল নিজের। সে কি বলবে ভেবে পেল না। ক্ষীণ গলায় শুধু বলল, আজকে দিনটা একটু কষ্ট কর আমার সোনার চাঁদ, আমি কাল ঠিক একটা ব্যবস্থা করব। বিজয় কথা শেষ করতে পারল না। তার আগেই ঘরের ভেতর থেকে একটা বীভৎস গজরানোর শব্দ পাওয়া গেল। এতক্ষণ যে কাঁদছিল, হঠাৎ করেই যেন সে প্রচন্ড রাগে ফেটে পড়তে চাইছে। দূরে রাস্তার ধারের কুকুরগুলো একসঙ্গে চিৎকার করে উঠল সেই শব্দ শুনে। ওদের ঘ্রাণ শক্তি প্রবল। ওরা হয়তো আন্দাজ করতে পেরেছে যে এই জঙ্গলের বুকে আজ বিপদ নেমে আসবে। সেই সময় ওই পথে কারোর পায়ের শব্দ শোনা গেল। বিজয়ের চোখে মুখে একটা খুশির ঝলক যেন নিমেষের মধ্যেই দেখা গেল। আবার যেই আসুক, আজ বুকের পাথরটাকে তাকে নামাতেই হবে। দেখতে দেখতেই ফার্মের দরজার সামনে দুটো ছায়া মূর্তি এসে দাঁড়ালো। অন্ধকারের মধ্যেও বেশ বোঝা যাচ্ছে সেখানে লম্বা রোগা মতো একটা লোক আর একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। বিজয়ের বুঝতে অসুবিধা হলো না যে ওরা আসলে কারা। আজ এদিকটা এত অন্ধকার কেন গো দাদা? পরিমলের গলার স্বর শুনতে পেল বিজয়। সে উঠোন পার করে গিয়ে দাঁড়ালো ওদের সামনে। তারপর বেশ খাতির করে বাপ আর মেয়েকে ঘরের সামনের এক চিলতে লাল সিমেন্টের বারান্দাতে এনে বসালো। একটা ডুম লাইট জ্বালিয়ে দিল, কিন্তু এই মরা আলোয় অন্ধকার কিছুমাত্র দূর হলো না, বরং পরিবেশটা আরো যেন ছমছমে হয়ে উঠল। পরিমল কিছু বলতে যাচ্ছিল, তার আগেই বিজয় বলে উঠল, বুঝলে ভাই, আজ একা একা খেতে মোটে ভালো লাগছিল না। ওদিকে আবার এক গাদা রান্নাও করেছি। তোমাকে তো কাল আসতেই বলেছিলাম, ভালোই হলো তোমরা এলে। এবার একসঙ্গে বসে খাওয়া যাবে। তা বলো, খবর কি? পরিমল বলল, দাদা, কাল ওরা একটা গাড়ি করে আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছে দেবে বলেছে। গাড়িটা বড় রাস্তার পাশে যে মাঠটা আছে সেখানে এসেও গেছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই গাড়ি স্টার্ট দেবে ওরা। বাহ, এ তো খুব আনন্দের কথা গো।
কতদিন পর সকলে বাড়ি ফিরতে পারবে। যাদের যাদের পৌঁছে দেবে তাদের নামধাম কিছু লিখে নিয়েছে নাকি ওরা? পরে আবার এই নিয়ে ঝামেলা না করে। বললো হয়তো তোমার নাম লেখা নেই, কাজেই তোমার বাড়ি ফেরা হবে না। মাথা নাড়ল পরিমল, বলল, জানোয়ারের মতো জীবন হয়ে গেছে দাদা। নাম আর কোনো কাজে আসবে না, এখন শুধু নম্বর। ওদের মধ্যে একজন সকালে এসে যাদের যাদের পাবে তাদের নাম্বার দিয়ে ডাকবে, তারপর গাড়িতে তুলে রওনা দেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যা শুনলাম এই হলো ওদের পরিকল্পনা। ভাবলাম যাওয়ার আগে একবার দেখা করে যাই তোমার কাছে। ব্যস্ত হয়ে উঠল বিজয়। বেশ করেছো, রাত তো অনেক হয়েছে, তাছাড়া ফিরতেও তো হবে তোমাদের। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়াই ভালো। কথা বলতে বলতেই সে ভেতর বাড়িতে চলে গেল। খানিক পরে ফিরে এলো দুটো থালা নিয়ে। তাতে রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, একটা তরকারি আর এক বাটি মুরগির মাংস। এত পদের রান্না দেখে লোভে চোখ চকচক করে উঠল পরিমলের বাচ্চা মেয়েটার। পাত পাড়ার সঙ্গে সঙ্গেই সে গোগ্রাসে ডাল দিয়ে ভাত মেখে খেতে শুরু করলো। পরিমলের দু চোখে দৃশ্যটা দেখে যেন জল চলে এলো। তারপরে বিজয়ের দিকে তাকিয়ে সে বলল, দাদা গো, তুমি আমার জন্য অনেক করেছো। তোমার সব মনের ইচ্ছা পূর্ণ হোক। আমি ওই মাংস ভাতটুকুই খাবো, বাকিটা তুমি তুলে নাও। আর তুমিও আমাদের সঙ্গেই বসে পড়ো। না না, আগে অতিথি সেবা, তারপর নিজের খাওয়া। শাস্ত্রের বইপত্রে তো এসব কথাই লেখা আছে। তোমাদের খাওয়া হলে তারপরে আমি বসবো। কথা বলতে বলতে বিজয় একবার পরিমলের মেয়ের দিকে চাইল। তারপর মুখে চুকচুক শব্দ করতে করতে বলল, আহারে, মেয়েটা কি ক্লান্ত ছিল দেখো, খেতে খেতে পাতের পাশেই ঘুমিয়ে পড়েছে। পরিমল চকিতে মেয়ের দিকে ঘুরল। কেমন যেন অদ্ভুত লাগলো ব্যাপারটা ওর। মেয়েকে কয়েকটা ঠেলা দিল। এঁটো হাত আর মুখ নিয়েই বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। এমন তো কখনো হয় না। মেয়েটা অবশ্য ভাতের মতো অনেকটা ভাত খেয়েছে, তবে পরিমল কয়েক গ্রাসই মাত্র খেতে পেরেছে। হঠাৎ করে ওর মাথাটা কেমন যেন ঘুরে উঠল। তারপর চোখের সামনে সব কিছু একেবারে অন্ধকার হয়ে গেল। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প পোলট্রি ফার্ম। গল্পটা এত দূর পর্যন্ত তোমরা যারা শুনলে তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর সেই সঙ্গে যারা নতুন লিসনাররা প্রথমবারের জন্য স্কেটেলস শুনছো, তারা এই রকম গল্প রেগুলার শোনার জন্য এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গল্পে বিজয় মণ্ডলের যে পোলট্রি ফার্মের কথা বলা হয়েছে সেই পোলট্রি ফার্মের নাম কি ছিল? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। দূরে কোথাও যেন বেশ কয়েকটা শেয়াল একসঙ্গে ডাকছে। সেই ডাক বেশ জোরালো। ডাকটা যথেষ্ট বিরক্তিকর। সেই শব্দেই চেতনা ফিরে এলো পরিমলের, কিন্তু ও নড়তে পারল না। কেউ যেন মোটা একটা দড়ি দিয়ে ওর হাত পা বেঁধে দিয়েছে। নড়াচড়া করলে দড়িটা আরো কেটে বসছে শরীরে। ধীরে ধীরে অন্ধকারে ওর চোখ সয়ে এলো। আর তখনই ডান পায়ে একটা অসহ্য যন্ত্রণা ও অনুভব করল। প্রথমে বুঝতে একটু অসুবিধাই হলো ও কোথায় আছে, আর কেনই বা পায়ের দিকটায় এমন যন্ত্রণা করছে। কিন্তু তারপর আস্তে আস্তে সব মনে পড়ল। ও এসেছিল বিজয় মণ্ডলের মুরগির খামারে। সঙ্গে ছিল মেয়েটা, কিন্তু মেয়েটা কোথায় গেল? চিন্তাটা মাথায় আসতেই এক নিমেষে সজাগ হয়ে উঠল শরীরের প্রত্যেকটা স্নায়ু। ধীরে ধীরে মাথাটা কাত করে ডান পায়ের দিকে তাকালো পরিমল। আর সঙ্গে সঙ্গেই একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো ওর গলা ফাটিয়ে। ও চিৎকার করে বলে উঠল, এ আবার কি হয়ে গেল দাদা, আমার কি হয়ে গেল?
পরিমল দেখছে ওর ডান পাটা কেউ যেন কেটে নিয়েছে, আর সাদা একটা ব্যান্ডেজ সেখানে বাঁধা রয়েছে। ব্যান্ডেজের গায়ে হলুদ রঙের একটা ওষুধ লাগানো। হলুদ রঙের সঙ্গে টাটকা রক্তের লাল রং মিলে মিশে গেছে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। ঘরের কোণ থেকে সেই মুহূর্তেই শোনা গেল একটা পৈশাচিক হাসির শব্দ। কেউ যেন খিক খিক করে হাসছে, কিন্তু সেই হাসির শব্দে রক্ত জল হয়ে যেতে চায়। যতটা সম্ভব দাঁতে দাঁত চেপে কষ্টটা সহ্য করল পরিমল। তারপর চাইল হাসির উৎসের দিকে। দেখতে পেল ঘরের কোণে একটা ছোট্ট চৌপাইয়ের ওপর বসে আছে বিজয় মণ্ডল। তার হাতে ধরা আছে ধারালো একটা চপার। সেই চপারে লেগে আছে তাজা রক্ত। বিজয় মণ্ডলের অদূরেই একটা কিশোর ছেলে বসে আছে মাটিতে। ছেলেটার চুলগুলো এলোমেলো, কিন্তু ও কি, ছেলেটার হাত পা অমন শিকল দিয়ে বাঁধা কেন? আর ছেলেটার হাতেই বা ওটা কি? ভালো করে জিনিসটা দেখতে গিয়ে বমির দমক উঠে এলো পরিমলের গলা বেয়ে। ছেলেটা পরম আনন্দে যেটা খাচ্ছে সেটা একটা মানুষের পা। কেউ ছাল ছাড়িয়ে পাটাকে ওকে খেতে দিয়েছে। পরিমল চিৎকার করে উঠল, আমাদের দয়া করে ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমার মেয়েটা কোথায়? দয়া করে ওকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও দাদা, দয়া করে আমার কাছে ফিরিয়ে দাও। ওদিকে বিজয় তখন কথা বলা শুরু করেছে। সেই গলার স্বর একটু আগে যেমন স্নেহশীল শোনাচ্ছিল, এখন আর তেমন শোনাচ্ছে না। সে বলে চলেছে, সে প্রায় বছর 2 আগের কথা। তখন এই উপসর্গটা ধরা পড়ল। ধুম জ্বর এলো এক বর্ষার রাতে। তখন এমন প্রলয় শুরু হয়েছে বাইরে যে বেরোতেই পারছি না। মাইলখানেক গেলেই ডাক্তারবাবুকে আনা যেত, কিন্তু বাইরে তখন এক বুক জল। ওর মা সমানে ওর মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছিল, আর ও অচেতন হয়ে বিছানার ওপর খালি পড়েছিল। হঠাৎ কোথায় কিছু নেই, চোখ খুলে বলল, আমাকে মুরগির কলিজা দাও। একটা মুরগি কেটে তার কলিজা ওকে রান্না করে খাওয়ানো হলো, কিন্তু একটুখানি খেয়েই সেটা ছুঁড়ে ফেলে দিল ছেলেটা। সে রাতে আর জ্বর নামলো না, উল্টে আরো যেন বাড়তে লাগলো তাপমাত্রা। শেষ রাতে যখন ওর মা আর আমি দুজনেই ওর সেবা করতে করতে ক্লান্ত হয়ে একটু ঝিমিয়ে পড়েছি, ঠিক তখনই ঘটনাটা ঘটল। মুরগির ঘরের দিক থেকে একটা প্রচন্ড শব্দ পেলাম আমি। সবকটা মুরগি একসঙ্গে আতঙ্কে চিৎকার করছিল। দৌড়ে গিয়ে দেখি বেটা একটা মুরগিকে জ্যান্ত চিবিয়ে খাচ্ছে। লোভী দৃষ্টিতে চেয়ে রয়েছে মরা পাখিটার রক্তাক্ত কলিজার দিকে। ওর মা তখন আতঙ্কে চেঁচিয়ে উঠেছিল, তারপর ছুটে গিয়ে ওর হাত থেকে আধ খাওয়া মুরগিটা ফেলে দিয়েছিল। এখনো মনে আছে, আমার বউ সে রাতে রক্ত ধুইয়ে মুছিয়ে ঘরে এনে ছেলেকে শুইয়ে দিল। ছেলেটা এরপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল, যদিও আমরা জেগেই রইলাম। কখন যে ভোর হলো খেয়ালই হলো না। পরের দিন থেকে দেখি আর জ্বর নেই। এর কয়েকদিন পরেই ও প্রথম মানুষ স্বীকার করল। সেদিনও খেলতে গেছিল। সন্ধে করে ছেলে বাড়ি ফিরল। ওর মা ছেলেকে দেখেই
আঁতকে উঠেছিল সেই দিন। ছেলের সারা শরীরে চাপ চাপ রক্ত লেগেছিল। পরের দিনই এই অঞ্চলের লোক একটা বাচ্চা ছেলেকে খুঁজতে বেরিয়ে ওই জঙ্গলে একটা ছেলের ক্ষতবিক্ষত মৃতদেহ খুঁজে পায়। সেই মৃতদেহটা কেউ ফালা ফালা করে দিয়েছিল কামড়ে আঁচড়ে। মৃতদেহটার কলিজাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে বলেছিল এ কোনো জানোয়ারের কাজ। আসলে সব ফাইল বন্ধ করে দেওয়ার ফিকির ওসব। গরিবের বাচ্চা মূল্যে কারই বা কি যায় আসে তাতে। লোকের মুখে আবার সেই জঙ্গলের প্রেতটার কথা ফিরতে লাগলো, যার জন্য শেষে বেঁচে গেল আমার ছেলেটা। কিন্তু ওর মা বাঁচল না। চিন্তায় চিন্তায় একদিন মরে গেল। সে হয়তো অসম্ভব মানসিক এই চাপ আর নিতে পারছিল না। ছেলের মানুষের মাংসের খিদে কোন মাই বা সহ্য করতে পারে? ছেলে আস্তে আস্তে যেন মানুষের মাংসের লোভে উন্মাদ হয়ে উঠল। প্রথম প্রথম বর্ডার পার করে যারা ঢুকত তাদের এখানে আমি ভুলিয়ে নিয়ে আসতাম। আলী ভাই নামের একজন আমার সঙ্গে এই কাজ করত। মাংসের ব্যবসার সূত্রে তার সঙ্গে আমার আলাপ। লোকটা অন্ধকার পথের সব আঁটঘাট জানত। আলী ভাই নিত সেই লোকের টাকা করি, আর আমি নিতাম। যাই হোক, এই মারণ রোগের কারণে তারপর আবার সব বন্ধ হয়ে গেল। ওদিকে ছেলের আমার প্রচন্ড খিদে। কি করা যায়? এখানেও আলী ভাই ব্যবস্থা করে দিল। একটা ডোমের সঙ্গে রফা করলো লাশের, তার মাংস দিতে লাগলো আমাকে। শুনছি অনেক লোক নাকি রোগে মরছে, অথচ আজকাল বাড়ির লোকেদের বডি দেওয়া হচ্ছে না। এতে আমাদেরই লাভ হয়েছিল। কিন্তু কাল আলী ভাই মারা গেছে এক দুর্ঘটনায়। তাতে ছেলের খিদের আর কি? সে তো খাবার চাই, শুধু মাংস চাই, খালি মাংস। আমাকেও একবার মারতে চেষ্টা করেছে আজ। শেষে উপায় না দেখে আমি বাধ্য হয়ে ওকে বেঁধে রেখেছি। খুব চিন্তায় পড়েছিলাম বুঝলে, কিন্তু তারপরেই তোমরা এলে, আর তুমি না বললে ঈশ্বর আমার মনের সব ইচ্ছা পূরণ করুন। সন্তানের খিদের সময় তার মুখে খাবার তুলে দেওয়ার চেয়ে বড় চাওয়া একজন বাপের কাছে আর কি হতে পারে বলো তো? তুমিও তো বাপ, তুমিও কি থাকতে পেরেছিলে নিজের মেয়ের ক্ষুধার্ত মুখটা দেখতে? তুমি কি সব ভুলে সেদিন ছুটে আসোনি? কোনো বাপই সন্তানের ক্ষুধা সহ্য করতে পারে না, তাই আমাকে এটা করতেই হতো। আমাকে মাফ করো ভাই, আমার কাছে আর কোনো উপায় নেই। ছেলেটা হঠাৎ ঘরের কোণ থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, বাবা, তুমি যে বললে নরম কচি মাংস দেবে, কই দাও। কথা বলতে বলতে বিজয় এসে দাঁড়িয়েছে পরিমলের মাথার কাছে। সে ছেলেটার দিকে হাত তুলে বলল, পাবি রে বাপ, পাবি, সব পাবি, এখন সব পাবি তুই। পরিমল চিৎকার করে উঠতে গেল। বোধহয় বলতে চাইল, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দাও। কিন্তু তার আগেই বিজয় ওর মুখটা চেপে ধরে ফিস ফিস করে বলল, মরার আগে তোমার ঈশ্বরের কাছে একটা জিনিস মনে মনে চাইবে, তিনি যেন আমাদের রক্ষা করেন। আসলে আলী ভাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পুলিশ বোধহয় ওর কাছে মানুষের মাংস পেয়েছে। আদিল বলল, আলী ভাইয়ের কাছে পুলিশ যা পেয়েছে তা দেখে নাকি ওর গা গোলাচ্ছিল। তাই বুঝতে অসুবিধা হয় না যে জিনিসটা আসলে কি। আমাকেই হয়তো ওগুলো দিতে আসছিল। ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়ার বদলে পরিমলের চোখে দেখা গেল একটা অদ্ভুত বিদ্রূপ। যেন সে চোখ দিয়ে বলতে চাইল, ওরে শয়তান,
তোদের কঠিন শাস্তি হোক। কখন যেন তার গলা লক্ষ্য করে নেমে এলো ধারালো চপারটা। ঘরের কোণ থেকে ঝনঝন করে বেজে উঠল একটা ধাতব শব্দ। ছেলেটা বেশ মজা পেয়েছে। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প পোলট্রি ফার্ম। গল্পটা তোমরা শেষ পর্যন্ত যারা এতদূর শুনলে, তোমরা কে কোথা থেকে আমার আজকের গল্পটা শুনলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাও। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, সঙ্গে কমেন্ট করে জানাও তোমরা আরও কী কী ধরনের গল্প শুনতে চাও। এছাড়া বন্ধুবান্ধব সবার সাথে অনেক অনেক গল্পটা শেয়ার করো। আর স্কেটেলসে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকের গল্প রচনায় মনীষ মুখোপাধ্যায়, গল্প পাঠিয়েছিলাম আমি শ্রীরূপ। বিজয় মণ্ডল হাবিলদার থানার বড়বাবু এবং ছেলের ভূমিকায় ছিলাম আমি শ্রীরূপ। আলী ভাই এবং আদিলের ভূমিকায় ছিল সৌরভ রায়। গল্পের সাউন্ড ডিজাইন ফিনিক্স অডিওভার্স। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই।